নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেকদিন বাদেই বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে এলাম। ব্লগটা রেগুলার করে উঠতে পারিনি, একখানা বিশাল চাপের মধ্যে ছিলাম। আমার আগের ব্লগ যারা বন্ধুরা তোমরা দেখেছো তারা অনেকেই হয়তো জানো, আমি বলেছিলাম একখানা অসুবিধার মধ্যে আছি, সে অসুবিধাটা না কাটা অবধি সে কথা তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি না। ঈশ্বরের কৃপায় সে অসুবিধাটা অনেকটাই কাটিয়ে উঠেছি, তাই আজকে এলাম তোমাদের সাথে সেই গল্পটা ভাগ করতে। আমার বাড়িতে পৌষ মাসে হয় কালী পুজো। আগে এই পুজোটা দীপান্বিতা অমাবস্যায় হতো, নানান অসুবিধার কারণে এই পুজোটা পৌষ মাসে আমি নিয়ে এসেছি। পৌষ মাসে এই কালী পুজোর কথা কম বেশি আমার অনেক বন্ধু বান্ধব, ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড আছো সবাই জানো। এই কালী ঠাকুর আমি সব সময় নিয়ে আসি শান্তিপুর থেকে। শান্তিপুরের কালী ঠাকুর আমার খুব ভাল লাগে। কলকাতাবাসী হয়েও শান্তিপুরে এত সুন্দর কালী বিগ্রহ বানানো হয় সেটা দেখে আমি অবাক হয়ে ভাবতাম। তারপর যখন একটুখানি বড় হলাম, তারপর কালী পুজো শুরু করলাম আর কি। তারপরে বেশ টানা 4-5 বছর আমি শান্তিপুর থেকেই কালী প্রতিমা নিয়ে আসছি। প্রথমে চৌগাছাপাড়ার একজন শিল্পী ঠাকুর বানাতো, তারপর আমার সাথে আরেকজন প্রখ্যাত শিল্পীর পরিচয় হয়। শিল্পী বললে ভুল হবে, তাকে আমি নিজের দাদার মতনই ভাবতাম। আমি নামটা নিয়ে বলছি না, তার একখানা কারণ আছে, সেই কারণটাও বন্ধুরা তোমাদেরকে বলবো। আসলে মেন টপিকে আসা যাক। আর এবছর আমার শান্তিপুরে গিয়ে ঠাকুরের টাকা অ্যাডভান্স করার মতন সময় ছিল না, তাই আমি ভেবেছিলাম যে আমি লোকাল কুমারটুলি থেকেই ঠাকুরের ব্যবস্থা করে নেব। তার মধ্যে আবার আমি কুমারটুলিতে যাদের থেকে ঠাকুর নিই, মুরারি পাল, তারা আবার সেই জগদ্ধাত্রী পুজোর পরে কার্তিক ঠাকুর আমার ডেলিভারি দিয়ে বাড়ি চলে গেছে। তাদেরও দোষ দিতে পারি না বন্ধুরা, তারা তো বছরে একবারই বাড়িতে যায়, গিয়ে প্রায় 2-2.5 মাস মতন, 1.5-2 মাস তো থাকেই, সরস্বতী পুজোর আগ দিয়ে তারা ঢোকে। এবার তাই জন্য এই সময় কুমারটুলিতে আমার চেনা জানা কোনো মনের মতন শিল্পী আমি পাই না। এটাও একটা কারণ যার জন্য আমি কলকাতা থেকে শান্তিপুর কালী প্রতিমার জন্য ছুটে যাই। কিন্তু এবার আমি ঠিক করেছিলাম যে কিভাবে কখন পুজো করব সেটা আমার জানা নেই, কুমারটুলি থেকেই ঠাকুর নিয়ে আসব। কিন্তু ডিসেম্বর মাসের 12 তারিখে আমার যে শান্তিপুরে আমার কালী ঠাকুর বানায়, তিনি আমায় নিজেই ফোন করলেন, করে বললেন, দাদা তুমি কি কালী ঠাকুর নেবে না আমার থেকে? আমি তখন তাকে বললাম, না দাদা, আমি তো এখনো ঠাকুর নিয়ে কোনো কিছু ভাবিনি, তবে যদি শান্তিপুরে যাই তাহলে অবশ্যই তোমার থেকে নেবো। সে তখন বলল, ঠিক আছে, তাহলে তোমায় শান্তিপুর আসতে হবে না, আমি তোমার প্রতিমা বানিয়ে দিচ্ছি, দমদমে তোমায় ডেলিভারি দিয়ে দেবো, তুমি তখন ওইখান থেকে কালেক্ট করে নিও। এইবার আমি যেহেতু ফোন পেতে খুব একখানা স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার ফোনে ফোন পে নেইও। এই কথাটা কে বিশ্বাস করবে জানা নেই, কিন্তু আমার ফোনে সত্যিই ফোন পে নেই। এবার তাই জন্য আমি তখন বললাম যে, ঠিক আছে দাদা, তাহলে তো অ্যাডভান্সের টাকাটা কিছু পাঠাতে পারলাম না, যদিও যখন তুমি আমায় ঠাকুর দেবে তখনই আমি তোমায় ফুল অ্যাডভান্স করে দেবো। আর আমার অমাবস্যাতে পুজো, আমি ঠাকুরটা একটু আগে ডেলিভারি নিতে চাই, তুমি মোটামুটি আমায় 22 তারিখের মধ্যে ঠাকুরটা দিয়ে দিও। সেই কথায় সে রাজি হলো। সেই মতন আমি একখানা প্ল্যান নিয়ে রয়েছি, কারণ না আমি খুব ভালো মতন জানি ঠাকুর বাড়িতে আনার পর আমাকে কিছু নিজের মনের মতন করে নিতে হয়। তো যাকগে, এই মতন অবস্থায় 11 তারিখ থেকে গড়িয়ে গড়িয়ে ধীরে ধীরে যখন 18 তারিখ এলো, আমি তাকে ফোন করছি, সে আমায় বলল যে, দাদা আমি 22 তারিখে দিতে পারবো না, আমি 24 তারিখে দেবো, আমি অসুস্থ। আমি সেইটাই বিশ্বাস করে বললাম, ঠিক আছে দাদা, তাহলে তুমি 24 তারিখেই আমায় প্রতিমাটা দিও। এবার 24 তারিখে যদি ঠাকুর ডেলিভারি করা হয় তাহলে মোটামুটি 18, 19 কি 20 তারিখের মধ্যে মাটির কাজ কমপ্লিট হওয়ার কথা। আমি বারবার ধরে বলি, মা কালীর ক্ষেত্রে আমার কিছু ক্রাইটেরিয়া থাকে, খুব সামান্য ক্রাইটেরিয়া। মায়ের 4টে হাত সমান হবে, আর সেইটা অনেক কুমোরই ধৈর্য সহকারে বানায় না, তাই জন্য হাতগুলো টেরা বেঁকা হয়। এইবার এই জন্য আমি বলি, মাটির কাজ কমপ্লিট হওয়ার সময় আমাকে একবার দেখিয়ে নিলে ভালো হয়। আমি সেই কাজটা দেখার জন্যই ফোন করছিলাম। ফোন করছি, সে বলছে সে অসুস্থ, সে কিছুতেই ফোন ধরছে না। এরকম চলতে 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 22 তারিখ রোববার আমি সকালবেলা তাকে ফোন করছি বলবার জন্য যে তোমার ঠাকুর কত দূর হয়েছে, আমাকে কাজ দেখাও। সে যথারীতি আমার ফোনটা ধরেনি।
তখন আমি আমার মায়ের ফোন থেকে তাকে যখন ঘুরিয়ে ফোন করলাম, দেখলাম সে ফোনটা ধরলো, হ্যালো বলল। এবার আমি তখন আবার ভাবলাম, যতই মানে মিথ্যা বলুক যাই বলুক আমার দাদার মতন হয়, আমি বেকার বেকার অন্য নাম্বার থেকে ফোন করে তাকে ছোট করব না। তাই জন্য আমি ওই নাম্বার থেকে ফোনটা কেটে নিয়ে আবার নিজের নাম্বার থেকে ফোন করলাম। আমি এতবার তার সাথে কথা বলেছি যে তার গলার আওয়াজটা আমি ভালো মতনই জানি, ওইটা তারই গলার আওয়াজ ছিল। তো যাই হোক, যখন আমি নিজের ফোন থেকে ফোন করলাম সে আর ফোন ধরছে না, আমি তখন তাকে মেসেজ করলাম যে তোমার বাড়িতে তো তুমি ছাড়া এতগুলো লোক আছো, তাদের কাউকে কেউ তো অন্তত ফোনটা ধরে বলতে পারে তোমার শরীর খারাপ হলে। তখন তার ভাগনা দুম করে হোয়াটসঅ্যাপে সে আমায় চ্যাট করতে শুরু করলো, বললো আমি তার ভাগনা বলছি, মামা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, গ্যাস পাম্প করতে হচ্ছে। কোন রোগে গ্যাস পাম্প করতে হয় আমার জানা নেই, আমি যদিও মেডিকেল স্টুডেন্ট না, আমার জানারও কথা না, কিন্তু একটা কুমোর যখন কাজ নেয় তখন তার আন্ডারে তো অনেকে থাকে। সে অসুস্থ হলে তার অন্যান্য পারিপার্শ্বিক লোকজন ঠাকুরটা বানাতে পারতো, কেউই বানায়নি। আমাকে তখন বলছে তোমার ঠাকুর হয়ে যাবে, চিন্তা করো না, তোমার তো 30 তারিখ পুজো, তুমি আরো 2-4 দিন বাদে ঠাকুর নাও। আমি কেন সেটা শুনবো? আমি তখন তখন বলেছি যা হয়েছে ঠাকুর আমায় দেখাও। আমি দেখলাম ঠাকুরের মাথাটা পর্যন্ত লাগায়নি, 4টে হাত বানিয়েছে যথারীতি বেঁকা। ওই দেখার পর আমি তখন ঠাকুরটা ক্যান্সেল করে দিলাম। এবার এই ঘটনাটা আমার সাথে যে ঘটেছে, আমি চাই মানে আমার সাথে যে ঘটিয়েছে, আমি চাইলেই সেই কথাটা তোমাদেরকে বলতে পারি বন্ধুরা, কিন্তু আমি বলছি না একটাই কারণ, তার কারণ হচ্ছে একটা পয়সা অ্যাডভান্স ছাড়া সে আমার কাজটা হাতে নিতে রাজি হয়েছে। কিন্তু এই যে রাজি হওয়ার পর আলটিমেটলি কাজটা না করা, এই ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত বন্ধুরা সেটা তোমরাই আমায় একটু বলো। আর এই ঘটনাটা শুধুমাত্র একা আমার সাথে করেছে তা নয়, আমার বন্ধু আছে স্বপ্নজিৎ, তার সাথেও সেম জিনিস করেছে। আমার আরেক বন্ধু অনিরুদ্ধ, তার সাথেও ঠাকুরের ডেলিভারি নিয়ে বিভিন্ন রকম সমস্যা করেছে। কিংবা তীর্থদীপ, তার সাথেও কথা কাটাকাটি। এই যে বিভিন্ন রকম এই জিনিসগুলো একটা মানুষ বারের পর বার ঘটিয়ে যাচ্ছে, তারপরে সে কি ভাবছে যে আমরা তার থেকে ঠাকুর নেবো? কদাপি আমরা ঠাকুর নেবো না। এইবার যারা বুদ্ধিমান, যারা আমার ফেসবুকে আছো, তারা বুঝেই যাবে আমি 2-3 বছর ধরে কার থেকে ঠাকুর নিই। সুতরাং আন্দাজ করাটা খুব একখানা অযৌক্তিক নয়, মানে কি বলবো, অসঙ্গত হবে না। আমি নামটা না নিলেও মোটামুটি সবাই বুঝে যাবে আমি কার থেকে নিই। তো তার থেকে ঠাকুর নেওয়ার হলে অবশ্যই তোমরা হাতে বিশাল করে সময় নিয়ে তবেই ঠাকুর অর্ডার দিও, আর নিজের দায়িত্বে অবশ্যই ঠাকুর অর্ডার দিও। আসলে আহ একজন ব্যবসায়ীর কাছে মাটির মূর্তির মূল্য একরকম, একজন ভক্তের কাছে মাটির মূর্তির আবেগ একরকম, আবার একজন শিল্পীর কাছে মাটির মূর্তির আবেগ একরকম। আমরা আমাদের ভক্তি আবেগ সবকিছু একাকার করে দিই একখানা মূর্তিকে বাড়িতে আনার পেছনে। হ্যাঁ, মূর্তি বানাতে পারি না, তাই জন্যই এতটা চেষ্টা করি। যদি বানাতে পারতাম তাহলে আর এর ওর কাছে যেতাম না। আমি কিছুতেই বিশ্বাস করব না যে একটা মানুষ অসুস্থ হলে, একজন বড় মাপের শিল্পী অসুস্থ হলে, তার কারখানাতে কিংবা তার স্টুডিওতে এমন কেউই নেই যে কিনা ঠাকুরটার কোন মাটির কাজ শেষ করতে পারে। একজন যারা কারখানা চালায় মূর্তির, তারা প্রত্যেকেই জানো বন্ধুরা, কিংবা তোমরাও সাধারণ মানুষরাও জানো, একটা ব্যক্তি একাই খড় বেঁধে বাঁশ বেঁধে ঠাকুর রং করে ঠাকুরের চোখ দিয়ে ঠাকুর সাজিয়ে রেডি করে না। বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন লোক থাকে। সুতরাং এক্ষেত্রে তার ইচ্ছা করেনি, আমি এইটাই ধরে নিচ্ছি তার ইচ্ছা করেনি যে ঠাকুরটা বানাতে কিংবা সঠিক সময় ডেলিভারি দিতে, তাই জন্য সে দেয়নি। সে ভেবেছিল হয়তো আমিও বাদবাকিদের মতন চুপ করে থাকবো, কিন্তু আমি চুপ করিনি, আর করবোও না। আমি এই ঘটনাটা যতটা জানানো দরকার ততটা তোমাদেরকে জানালাম। এবার বাকি তোমরা বুদ্ধিমান, তোমরা ঠিক ভুল বিচার করে তার কাছে গেলে আমার কোনো কিছুই বলার নেই। আমি কখনোই বলবো না যে তোমরা তার কাছে যেও না, কখনোই বলবো না যে মানে তার কোনো ক্ষতি হোক। সে অবশ্যই তার মতন ব্যবসা করে খাক, আর তার ব্যবসার প্রচুর লাভ হোক, কিন্তু আমি অন্তত তার কাছে কোনোদিনও যাব না। আর আজকে এই মাতৃ প্রতিমা যেটা বন্ধুরা তোমরা দেখছো, খুব সামান্য কয়েকদিনে আমাকে মুরারি পালের ঘর থেকে সন্ন্যাসীদা বানিয়ে দিয়েছে, সন্ন্যাসীদা আর দেবুদা। আমি যখন একদম সোমবার দিন মানে রোববার কেটে যাওয়ার পর 23 তারিখ, 22, 23, হ্যাঁ 23 তারিখ গেছি, তখন মুরারি দ্বারা মানে মুরারি পালের ঘরে তখন সন্ন্যাসীদা বলেছে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তোমায় একখানা কালী প্রতিমা বানিয়ে দেবো।
সে তার মতন আমায় একখানা প্রতিমা বানিয়ে দিয়েছে। আমি 30 তারিখ তো 29 তারিখ 29শে ডিসেম্বর সেই প্রতিমাটা হাতে পেয়েছি। এবার আমার বাড়িতে এনেই কিছু কাজকর্ম করার থাকে, আর মানসিকভাবে আমি যে লেভেলের বিধ্বস্ত হয়ে গেছিলাম, তাই জন্য আমি 30 তারিখ আর পুজোটা করে উঠতে পারিনি। আমি আমার পুরোহিতের সাথে কথা বললাম, সেও বলল এরকম ভাবে তাড়াহুড়ো করে আর পুজো করিস না, তুই তো এমনিতেও এত বছর ধরে পৌষ মাসের মঙ্গলবার কিংবা শনিবার দেখে পুজো করতিস, তো এবারও তাই কর, এটাকে আর অমাবস্যায় নিয়ে যেতে হবে না, তুই তোর মতন মাতৃ প্রতিমা রেডি কর, কারণ না আমিও জানি যে তোর কাছে মায়ের মূর্তি সাজানোটাই একখানা তোর সাধনার মধ্যে পড়ে। আমিও তাতে রাজি হয়ে গেলাম। আমি তখন বললাম ঠিক আছে, আমি তাহলে শনিবার দেখে মায়ের পুজো করব, আর সামনের শনিবার মানে 4ঠা জানুয়ারি আমি মায়ের পুজো করব। মা ভক্তের নানান রকম পরীক্ষা নেয়, আমার ক্ষেত্রেও নানান রকম পরীক্ষা নিয়েছে। মায়ের মূর্তি মনের মতন করে যে বাড়িতে এসেছে তা কিন্তু নয়, কিন্তু আমি তাকে নিজের মনের মতন করে নিয়েছি। মূর্তি যখন একজন শিল্পী বানায় তখন সে তার মতন সর্বস্ব ঢেলে বানায়। আর কুমারটুলিতে আমরা যে মূর্তিগুলো দেখি সেখানে তো প্রচুর শিল্পী আছে আর তাদের কাজের প্রেসারে রয়েছে, তাই পুরোটা একটা কাস্টমারের মনের মতন করে দেওয়া তাদের পক্ষে সম্ভব না। আমার যেমন অনেক কিছু স্পেসিফিকেশন আছে সেগুলো রঙের, তো আমি তখন ভাবলাম যে আমাকে মূর্তিটা বানিয়ে দিয়েছে এইটাই আমার কাছে অনেক, বাদ বাকি রং টং গুলো আমি নিজের মতনই করে নেবো। তাই জন্য আমি বাড়িতে এনে ধীরে 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 আমি নিজের মনের মতন করে রং করে নিয়েছিলাম। শুধু নর্মাল মূর্তিটুকুই বাড়িতে এনেছিলাম, তোমরা বন্ধুরা দেখেইছো। তো তারপর এনে ধীরে ধীরে মাকে সাজিয়েছিলাম। প্রসঙ্গত বন্ধুরা, কতগুলো কথা তোমাদেরকে একটু বলি। এখন ফেসবুক খুললেই বিভিন্ন রকম ভাবে আমি পোস্ট দেখতে পাই, সাধারণ মানুষ নাকি শিল্পীর কদর করতে জানে না, শিল্পের কদর করতে জানে না। শিল্পের কদর আর শিল্পীর কদর করা মানে হচ্ছে শিল্পীদের কাছে নিজেদের বিগ্রহ কিংবা মূর্তি অনন্তকালের জন্য রেখে দেওয়া, আর তারা যা মূল্য বলবে সেই যথাযথ মূল্য সেই মূর্তির জন্য পে করা। এইবার এক্ষেত্রে যার কাছে মানে যার বিগ্রহ কিংবা যার মূর্তি, তাকে বিশাল ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বিশ্বাস করো বন্ধুরা, এরকম শিল্পীর শিল্পসত্তা হলে চলা খুব মুশকিল। যেমন এই দেখো আমার সাথেই ঘটেছে, মাটির ঠাকুরের ক্ষেত্রে অবশ্যই। আমার পুজোর ডেট ফিক্সড, আমার পুরোহিত বলা হয়ে গেছে, আমার সবকিছু জোগাড় কমপ্লিট, আমার মূর্তিই রেডি হলো না। এবার বছরে পুজো করব মায়ের একটা, বাড়িতে মাকে এনে মনের মতন করে সাজাবো, তারপরে পুজোটা করব। তো এই যে আমার মনের ভাব মূর্তিতে প্রকাশ পাবে, এইটাও তো একখানা ব্যাপার। আমি ইচ্ছা করে যা তা জিনিস কাউকে গছিয়ে দিতে পারি না, সামান্য ক্রাইটেরিয়াটুকু কিন্তু ফুলফিল করতেই হয়। কিন্তু এখনকার দিনে অনেককেই দেখি বেশি কিছু বলতে এলে শিল্পীরা তেড়ে আসবে, বলবে আমাদের শিল্প সত্তার দাম দিতে পারে না। যাই হোক, সেটা তাদের ব্যাপার, আমার তো ভাল লাগে না। তাই জন্য আমি ঠিক করেছি, আমি যেরকম ঠাকুর পাওয়া যায়, যেরকম ঠাকুর আমাদের কুমারটুলিতে পাওয়া যায়, কুমারটুলি হচ্ছে আমাদের কি বলবো মানে কলকাতার শিল্পের ভান্ডার। এইখানে খুঁজলে সবকিছুই পাওয়া যায়, যদিও বা বিশাল মনের মতন করে আমি আগেই বললাম কাস্টমাইজ ঠাকুর হয়তো তারা বানাবে না, কিন্তু যতটা বানায় ততটা খুবই ভালো বানায়। আমি এবার থেকে ঠিক করেছি আমি আর দূর থেকে ঠাকুর নেবো না, আমি যা আছে বাড়ির কাছ থেকেই নেবো, তাতে আমার টেনশন কম, সবকিছু কম। যাই হোক বন্ধুরা, দেখো মায়ের প্রতিমা তো বাড়িতে আনলাম, নিজের মতন রঙও করে নিয়েছি, আর নিজের মতন যে কাস্টমাইজেশন গুলো সেইগুলো ধীরে ধীরে করা শুরু করেছি। আর দেখো বন্ধুরা, মায়ের বুকে আলপনা এঁকে দিয়েছি, আর পায়ে বিছাও এঁকেছি, রুধির ধারা, জবা ফুল সবকিছু এঁকেছি, আর কানে সব শিশুগুলো রং করে দিয়েছে। আমাদের বাড়ির মা কালীর কানে প্রত্যেকবারই সব শিশু থাকে। মায়ের ধ্যানেও বলা রয়েছে মায়ের কানে সব শিশুর অবস্থানের কথা। কালী পুজোর পুরো ব্লগে কেন মায়ের কানে সব শিশু থাকে, কিংবা কেন মায়ের এক ঢাল চুল, এই সমস্ত কিছু নিয়ে বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কালী পুজো নিয়ে কিংবা মা কালীকে নিয়ে, অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে করতে পারো, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা,
তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। অনেকদিন তোমাদের সাথে কথা বলতে পারিনি, আমারও মনটা খারাপ লাগছিল। মাকে বাড়িতে এনে নিজে হাতে সাজাতে পেরে আমারও মনটা অনেকটা হালকা হয়েছে। আর জানো বন্ধুরা, একখানা মজার বিষয় আমার সাথে ঘটেছে। আমি যখন কুমারটুলিতে মাকে আনতে গেছিলাম, তারপর মায়ের সাজানোর আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে গেছিলাম, তখন আমার সাথে আবার আমার একজন সাবস্ক্রাইবারের আলাপ হয়েছিল। আসাম থেকে সে কলকাতায় এসেছে কুমারটুলিতে তার জিনিসপত্র কিছু কেনাকাটি করার জন্য, আর অবশ্যই তারা হয়তো এখানে ঘুরতে এসেছে। সে যখন দেখে আমাকে ডেকে আমার সাথে কথা বলল, তখন বিশ্বাস করো বন্ধুরা, আমার মনটায় খুব আনন্দ হয়েছিল। আমার মনে হলো যেন সত্যি এই যে ব্লগে আসি তোমাদের সাথে কথা বলি, এটা কোথাও না কোথাও গিয়ে সার্থক হলো। রাজ, আসাম থেকে এসেছিলে, তোমার সাথে কথা বলে কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে। বন্ধুরা, এই দেখো মাকে এবার ধীরে ধীরে রূপোর গয়নায় সাজিয়ে নিচ্ছিলাম। আমার কাছে মা কালীর বেশিরভাগ গয়নাই রূপোরই রয়েছে, আর ভাগ্যিস সেইগুলো বহুদিন আগে থেকে টাকা জমিয়ে অল্প অল্প করে করেছিলাম, তাই করতে পেরেছি। এবছর মা কালীর জন্য 4টে রূপোর পদক কিনেছি, যেরকম বাচ্চাদের হাতে থাকে ওরকম পদক। সেইটা কিনতে গিয়ে রূপোর দাম শুনে আমার চোখ ছানা বড়া। 4টে ছোট্ট ছোট্ট পদক, 1,500 টাকা বিল হয়েছে। আমি তো অবাক, রূপোর দাম এত বেড়ে গেছে। সোনার দাম বেড়েছে বেড়েছে, রূপোর দামও যে এত বেড়েছে সেইটা আমার জানা ছিল না। আর এই যে মান্তাসা কিংবা পায়ের বিছা, এইগুলো আমি অনেকদিন আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, তাই জন্যই আমার এই গয়নাগুলো মোটামুটি রেডিই ছিল। আর তাই জন্যই আমি মা কালীকে কোনো আলাদা করে সাজ পরাই না, এই যা মায়ের গয়না আছে সেইগুলোই ধীরে ধীরে পরিয়ে দিই। আর এই গয়নাগুলো পরাতে কিংবা নিজের মতন করে মূর্তিটা রং করবার জন্য অবশ্যই কয়েকদিন আগে মূর্তি এলে খুব সুবিধা হয়। এই জিনিসটা যখন কেউ বোঝে না, কিংবা যদি সে নাই পারতো, তাহলে আগে থেকে বলে দিত যে আমি তোমায় আগে ডেলিভারি দেবো না, আমি একদম দিনের দিন দেবো, তাহলে আমি সেই বুঝেই তার কাছে অর্ডার দিতাম। সেইটা যখন কেউ না বুঝে একখানা মানে আগে থেকে ঠিক করা প্ল্যান ভেস্তে দেয়, তখন যায় মাথাটা গরম হয়ে। যাই হোক, আর মাথা গরম করবো না, মা কৃপা করে বাড়িতে চলে এসেছে, এত রাগ করা আবার ভালো না। তো এইবার ধীরে ধীরে মাকে সাজিয়ে নিয়েছিলাম। মাকে সাজাতে গিয়ে আমি বেশ বুঝতে পারছিলাম ঠাকুর আগে না এলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকের বাড়িতে তো দেখেছি মা কালী দিনের দিন আসে, পুজো হয়, চলে যায়। সত্যি তাদের না লোক বল বলো কিংবা মনের বল বলো, দুটোই মা অসীম দিয়েছে। তাই জন্য তারা মুহূর্তের মধ্যে মাকে এনে পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এদিকে আমার বাড়িতে সম্পূর্ণ একা হাতে আমায় অ্যারেঞ্জ করতে হয়, সে মাকে সাজানো থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। বাবা অনেক কাজে সাহায্য করে, কিন্তু বাবারও নিজের কাজ রয়েছে, তাই জন্য বাবাকেও বেশি জোর দেওয়া যায় না। তাও আমাকে বাজার দোকানের দিকে বেশি নজর দিতে হয় না, বাবা অনেকটা করে রাখে। আমি ফুল ফল, পুজোর দশকর্মা, তারপর হচ্ছে পুজো আনুষাঙ্গিক যে জিনিসগুলো, সেইগুলো সমস্ত কিছু বাজার নিজে হাতে করি। আর ভোগের বাজারটা বাবা করে দেয়। এই ভোগের বাজারটাও যদি বাবা না মানে বাবা না করে দিত, তাহলে আমি অথই জলে পড়তাম। যাকগে, বাবা মা সবাই এত ভালো বলে আমি আমার পুজোগুলো এখনো অব্দি করে যেতে পারি, আর সবার সেই ইচ্ছাটাও আছে, তাই জন্য খুব একখানা অসুবিধা হয় না। আর এই দেখো বন্ধুরা, মায়ের জন্য যে গয়নাগুলো বানিয়েছিলাম তার মধ্যে সবটাই মোটামুটি পরানো হয়ে গেছে। মাকে কানে পরিয়েছি ঝুমকো, গলায় জবা ফুল হার, প্রজাপতি হার, লরি হার, কোমরে কোমর বন্ধনী, নেকলেস, চিক, পায়ের মধ্যে পরে নিয়েছিলাম রূপোর তোড়া, আর তার সাথে কিছু পাথর সেটিং এর গয়না। আর হাতে এই ঝুলপির মতন ঝোলায়, এগুলোকে কি বলে জানা নেই, কিন্তু আমার দেখতে খুব ভাল লাগে, সেইটাও পরিয়ে দিয়েছিলাম। আর কানে তো স্বর দিয়েছি, দেখলেই স্বর মানে তীর, আর সব যুগ্ম রয়েছে। এইবার মায়ের পায়ে বিছেটাকে সেট করে দিয়ে মায়ের মাথায় টিকলিটা পরিয়ে দিচ্ছিলাম। আর এই টিকলিটা না আমি গড়ানহাটায় পেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল এই টিকলির ডিজাইনটা, পাথর সেটিং এর। এই পাথর সেটিং এর গয়না আমার খুব ভাল লাগে, কিন্তু এখন আর পাথর সেটিং এর গয়না পাওয়া যায় না। মাথায় টিকলিটা পরিয়ে তারপর কানে ঝুমকো তো লাগিয়েছি দেখলে বন্ধুরা, তারপর কান কলকাগুলো লাগিয়ে দিচ্ছিলাম। এই কান কলকা দুটো আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম, নবদ্বীপ ঘুরতে গেছিলাম তখন ওই শান্তা জুয়েলার্স থেকে এই গয়নাটা কিনেছি। আর বলেছিলাম না বন্ধুরা আমার কিউএনএ ব্লগে,
ওই ইয়ের কাছে এই দোকানটা, বলো না, সোনার গৌরাঙ্গ মন্দিরের পাশে বউবাজার, বউবাজারে এই দোকানটা। আর শান্তার ডিজাইন খুবই ভালো, তোমরা ওদের ফেসবুক পেজে অবশ্যই দেখতে পারো। আর সবার শেষে মায়ের মাথায় মুকুট পরিয়ে দিচ্ছিলাম। এইবার যেন মায়ের রূপটা সত্যিই খুলেছে, মাকে অপূর্ব সুন্দর লেগেছে। শান্তা জুয়েলার্স থেকে যে এই কানকলকাগুলোই বানিয়েছিলাম তা না, তার সাথে হাতের মান্তাসা, হাত থেকে যেই ঝুলপিগুলো ঝুলছে ওইগুলো সবকিছুই শান্তা জুয়েলার্স থেকে বানিয়েছিলাম ধীরে ধীরে। এখন আর নবদ্বীপ যাওয়া হয় না, গয়নাগাটির তো যা দাম, আর বানাতে পারবো কিনা জানিও না। আর এই দেখো বন্ধুরা, সবার শেষে মায়ের মুকুটের মাথায় শীষ পালক লাগিয়ে দিয়েছি, আর তারপরে মায়ের মাথায় চাঁদ লাগিয়ে নিয়েছিলাম। এইসবের শেষে আমার মনে হচ্ছিল কি যেন একখানা করিনি। তারপরে দেখলাম মায়ের নাকে নোলক পরিয়েছি, কিন্তু নথটা পরাতে ভুলে গেছি। তাই জন্য মায়ের নাকে নথটা পরিয়ে নিয়েছিলাম। মায়ের মূর্তি তো আমার খুবই ছোট বন্ধুরা, তোমরা তো দেখলেই। তো নথের এই টানাটা না পরালে কিরকম একখানা যেন জ্যাবরা জ্যাবরা লাগছে। তাই জন্য নথের টানাটা প্রথমে লাগিয়ে দেখছিলাম যে কিরকম লাগে, তারপরে শেষে ওইটাকে খুলেই ফেললাম। আর একদম শেষে এই দেখো বন্ধুরা, দুটো মকর কুণ্ডল, এই দুটো গোবিন্দরই গয়না, এই দুটো মা কালীর মাথার দুদিকে এইভাবে লাগিয়ে নিয়েছিলাম। এটা লাগানোর পর মনে হচ্ছিল সত্যি অপূর্ব মায়ের মূর্তি। বন্ধুরা, কেমন লেগেছে আমার এবছরের পৌষকালী মায়ের মূর্তি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো বন্ধুরা, সবকিছু শেষ হওয়ার পর আমার মনে হচ্ছিল যে মাথার ওপর একটুখানি কলকা দিয়ে দিলে মায়ের রূপটা আর একটু খুলবে, তাই জন্য সেই কলকাটা করতে বসে গেছিলাম। কিছুই না, মায়ের যে সিঁথির লাল পাড়টা আছে সেটাকে একটুখানি বাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর তার মধ্যে যেরকম একদম সাধারণ কলকা হয়, ফোটা ফোটা কলকা, সেইটা দিয়ে কলকা করে নিয়েছিলাম। আর মুন্ডুটাকেও নিজের বাড়িতে এনেই রং করে নিয়েছিলাম। নর্মাল মাটির যে মুন্ডুগুলো কিনতে পাওয়া যায় কুমারটুলি থেকে, সেই মুন্ডুই কিনে এনেছি, সেইটাই নিজের মনের মতন করে রং করে নিয়েছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমায় বলেছিলে ষোড়শোপচার গোছানোর একখানা কমপ্লিট ভিডিও দিতে। আমি অবশ্যই চেষ্টা করব সেটা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের জন্য দিয়ে দেওয়ার। তাতে তোমাদের শুধু সরস্বতী পুজো কেন, সব পুজোতেই ষোড়শ সাজাতে কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। খারাপ ভালো যা আমার সাথে ঘটেছে পুরোটাই আমি তোমাদেরকে জানালাম। ঠিক করে বলতে পারলাম কিনা জানি না। আমার কথায় যদি মনে হয় যে কাউকে আমি অসম্মান করেছি, সেটা কিন্তু কখনোই নয়। আমার সাথে যেটুকু ঘটেছে আমি সেইটুকুই বলেছি তোমাদেরকে। একটা মানুষ অসুস্থ হতেই পারে, কিন্তু সে তাহলে যদি সত্যি অসুস্থ থাকতো তাহলে সে হোয়াটসঅ্যাপে না এসে তার বাড়ির কেউই ফোনটা ধরে আমার সাথে কথা বলতে পারতো। আর কি বলতো বন্ধুরা, কাজ ঠিক মতন করতে দেওয়ার মানে করতে থাকার ইচ্ছা থাকা চাই। কেউ তো বলতেই পারে, মানে সেই শিল্পী তো সবসময় বলে যে আমি 3 দিনে কালী ঠাকুর বানিয়ে দিতে পারি। অবশ্যই সে হয়তো 3 দিনে কালী ঠাকুর বানিয়ে দিতে পারে, অনেকে একদিনেও বানাতে পারে, কিন্তু একখানা মূর্তি বানাতে গেলে সে মূর্তিটাকে শোকাতে হবে, তাকে রং করতে হবে, কিংবা যে নেবে তার মনের মতন করতে হবে। এই জিনিসগুলো না হলে তো আমার মূর্তি নেওয়ার কথা না, কারণ না আমি তো দামে কিছুটা কম দেবো না। আমি হয়তো আগে অ্যাডভান্স দিইনি, কিন্তু পরে দিলে তো পুরো দামটা দিয়েই দিতাম না পরে মূর্তিটা নিলে। যাই হোক, আমি এখান থেকে কুমারটুলি থেকে মূর্তি নিয়েছি, আর তাতে আমি খুব স্যাটিসফাই। আর এই দেখো বন্ধুরা, কালী পুজোর দিন রাত্রেবেলা মা নাচতে নাচতে বাজনা বাজিয়ে চলেছে ভক্তের বাড়িতে। মা যাতে এইভাবেই সানন্দে সহর্ষে আমার পুজো নেয়, এইটাই বন্ধুরা তোমরা কামনা করো, আর আমার পাশে থেকো সবাই, এইটুকুই চাওয়া।